দর্শক তাকে যতবার পর্দায় দেখেছে ততবার নতুন করে তাকে আবিষ্কার করেছে, খুঁজে পেয়েছে জীবন বা সেই চরিত্রের একটা অন্য মানে, এবং এই মানে এবং এই সমীকরণেই আজকে তুমি আছো আমাদের সঙ্গে, যেটা আমাদের কাছে ভাগ্য। হয়তো খুব কম সময় তোমাকে ইন্টারভিউতে পাই, কিন্তু পর্দায় তোমাকে বহুবার বারবার আমরা নতুন নতুনভাবে আবিষ্কার করি। যখন প্রত্যেকটা চরিত্র থেকে কিভাবে নিজেকে আবিষ্কার করো? যে কোনো অভিনেতার কাছেই নতুন চরিত্র মানেই সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমার ক্ষেত্রেও আমিও তার ব্যতিক্রম নই। তো যখনই কোনো নতুন চরিত্র করি মনে হয় যে মানে আগের থেকে মানে কতটা অন্যরকম করতে পারি, সেটাই আমার কাছে চ্যালেঞ্জ। তো এক্ষেত্রেও তাই, সেটাই হয়েছে। দিদি কখনো এরকম হয়েছে, মানে ধরো পুলিশের চরিত্র তুমি এর আগেও করেছো, আবারও পেলে, এটা পুলিশ না মানে যে কোনো চরিত্রের ক্ষেত্রে হতে পারে, সেইখানে দাঁড়িয়ে যে আগের পুলিশের থেকে এই পুলিশটাকে আলাদা করা, মানে সেটার জন্য ব্যাকগ্রাউন্ড রিসার্চটা, মানে এই পুলিশটার মনের অবস্থা কী ছিল, আগেরটার কী ছিল? একদমই তাই। পুলিশ মানে তো সব পুলিশ তো একরকম হয় না, কাজেই তাদের প্রত্যেকের আলাদা বেড়ে ওঠা, আলাদা সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে থাকা, অনেক কিছু থাকে। তো কাজেই দুটো পুলিশ আলাদা হবেই। আমি পুলিশের চরিত্র হয়তো করিনি, কিন্তু ধরো মানে বাড়ির বউয়ের চরিত্র করেছি বা বৌদির চরিত্র করেছি, সেখানে সবসময় একটার থেকে আরেকটাকে আলাদা করার চেষ্টা করেছি, কারণ মানুষ তো এক হয় না, আলাদা হয়। তো সেই জন্যই চারপাশে সবসময় অবজার্ভ করি কে কীরকমভাবে কথা বলছে, কার মানসিক অবস্থা কীরকম, সে কীভাবে হাঁটছে, কে খুব ক্লোজ মানে খুব শেকি বা ভীষণ কি বলবো নিজের মধ্যে থাকা একটা মানুষ একরকমভাবে তার বডি জেস্চার একরকম হবে, কথা বলা একরকম হবে, আর যে ভীষণ দিল খোলা তার আর একরকম হবে। তো এইগুলো একটু অবজার্ভ করে করে, এটা তো যে কোনো অভিনেতার কাজ, তো এটাই আমার কাজ, তো সেটাই করি। বড় পর্দার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু যখন ধারাবাহিকের ক্ষেত্রে হয় তাহলে একই চরিত্রে নিত্য দিন যাপন, মানে সেইটা এনজয় করো আবার কত, মানে এত বছর পরেও কি আদৌ কঠিন লাগে? না না, কঠিন একেবারেই লাগে না। তার কারণ এটা এখন না একটা প্র্যাকটিস হয়ে গেছে। এত বছর 38 বছর অভিনয় করছি টেলিভিশনে, কিন্তু কঠিন লাগে না। ছবির ক্ষেত্রে হয়তো দিনটা কম, ধারাবাহিকের ক্ষেত্রে সেটা অনেক দিন ধরে করতে হয়, কিন্তু যে মুহূর্তে ওই ফ্লোরে পৌঁছোই, মেকআপটা হয়, স্ক্রিপ্টটা হাতে পাই, ফ্লোরে যাই, তখন কিন্তু আর কিছু আগে পিছে, তার আগের মুহূর্তে হয়তো হাসি ঠাট্টা ইয়ার্কি করছি, কিন্তু যে মুহূর্তে চরিত্রটা হয়ে উঠি তখন সেই চরিত্রের মতোই বিহেভ করতে থাকি যতক্ষণ শট চলে। তো এটা এখন এটা একটা প্র্যাকটিস, বহুদিনের প্র্যাকটিস বলতে পারো। এখন আর এটা খুবই সহজ হয়ে গেছে। দিদি তোমার এই পথ চলা দীর্ঘদিনের হলো, সে জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে বিভিন্ন ধারাবাহিকের যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সে জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন ধারাবাহিকের কন্টেন্ট বা অযৌক্তিক কিছু দেখানো নিয়ে মিম হোক, ট্রোল হোক বা সমালোচনা, এগুলো এখন অনেক বেশি দেখা যায়, ওপেন হয়ে গেছে। তখন অনেকেই বলে আগের যে সিরিয়ালগুলো হতো সেই সময়ও আমরা দেখেছি, তখনও আমরা ম্যাজিক পেতাম, কিন্তু তখনকার মানে রস আস্বাদনটা আলাদা ছিল, এখন অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তুমি এটাকে নিয়ে কি বলবে? মানে তুমি দুটো যুগই যেহেতু দেখেছো, আমাকে একটা কথা বলো তো, যে যদি সত্যি মানুষ না দেখতেন, এই যে যারা দেখো সমালোচনা সব সময় ছিল, সে আগের যুগেও ছিল, এখনও আছে। আগেরটা আমাদের কাছে এত এসে পৌঁছতো না সোশ্যাল মিডিয়ার কারণে, এখন অনেক বেশি ডিরেক্ট হয়ে গেছে, সোজাসুজি আমাদের এসে আক্রমণ করা যায়। কিন্তু কথা হচ্ছে মানুষ যদি নাই দেখবেন তাহলে এত টিআরপি, তাহলে সিরিয়ালগুলো চলে কি করে এতদিন? তার মানে সবাই দেখছেন। হ্যাঁ, এবার যারা এটার মানে মেকিংয়ের পেছনে রয়েছেন তারা তো সব রকম রিসার্চ করেই গল্প বা যে গল্পটা বেশি টিআরপি দিচ্ছে সেটাকে নিয়ে আরও চালানোটার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে তো আমাদের অভিনেতাদের, আমি একজন অভিনেতা মাত্র, আমাকে যা স্ক্রিপ্ট দেওয়া হবে, যেরকম ক্যারেক্টার ব্রিফ করা হবে, আমি সেটাকে পোর্ট্রে করব। এর বেশি কিন্তু অভিনেতাদের হাতে কিছু থাকে না। অনেক গালাগালি, অনেক কিছু খেতে হয় ঠিকই, কিন্তু ওই ট্রোলিং সমালোচনাকে আমি একেবারেই, সেগুলো পাত্তা দিলে তো তাহলে আর কাজই করতে পারবো না। কাজেই আমার যেটা কাজ সেটা আমি 100% অনেস্টি দিয়ে করার চেষ্টা করি। আমার এইটুকুই দায়িত্ব, সেটুকুই আমি পালন করি, এটুকু বলতে পারি। বহু ধারাবাহিকের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, সেটা টিআরপি যাই হোক না কেন, কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সেগুলো যখন আপলোড হয় নানাভাবে, সেটা ফ্যান পেজ থেকে হোক বা অন্য কোনোভাবে, বহু মানুষ গোগ্রাসে সেটা গেলে এবং তাদের একটা নিজস্ব দর্শক আছে, তাহলে কি টিআরপি আদৌ কোনো কিছুর
গুণগত মানের ব্যাখ্যা হতে পারে বা আলটিমেট কিছু বলতে পারে? না দেখো, গুণগত মানের কথা আমি বলতে পারবো না। দর্শক যেটা চাইছে সেরকমই, যেরকম যেরকম ডিমান্ড সেরকম সাপ্লাই, এটা তো হয়ে আসে। সেটা যে কোনো মানে এই কনজিউমারিজমের যুগে যেরকম ডিমান্ড থাকে সেরকম সাপ্লাই হয়। আসলে আগে যেটা ছিল এটা তো একটা মানে কী বলবো, এটা একটা সাংস্কৃতিক একটা একটা শিল্প। সিনেমা মাধ্যম বলো, টেলিভিশন মাধ্যম বলো, তার হ্যাঁ আগে আমি যে ধরনের কাজ করেছি, টেলিফিল্ম বলো বা টেলিভিশন সিরিয়াল, তার একটা মান ছিল। মানে বাঙালি একটা সাংস্কৃতিক মনস্ক জাতি, তাদের একটা রুচি ছিল, সেই কাজগুলোর ক্ষেত্রে সেরকম রুচির পরিচয় পেতাম। এখন আমি জানি না, হয়তো ওভারঅল সেটা পড়েছে বলেই এই ধরনের কাজকর্ম বেশি হচ্ছে। যুগ যেরকম চলছে তার সঙ্গে তাল দিয়ে সব কিছুই তো এগোবে বা পেছোবে, হোয়াট এভার যেটাই আমরা বলি না কেন। তবে হ্যাঁ, এটা তো মনে হয় ঠিকই, আগে যে ধরনের যে মানের কাজ করেছি তার থেকে মান অনেক পড়েছে। তাহলে কি এটা একটা সামাজিক অবক্ষয় বলবে তুমি? নিশ্চয়ই, অবশ্যই তাই। চতুর্দিকে তাকিয়ে দেখো, সেটা টেলিভিশনের ক্ষেত্রেও তাই, সিনেমার ক্ষেত্রেও তাই, ছবি আঁকার ক্ষেত্রেও তাই, সাহিত্যের ক্ষেত্রেও তাই। সমস্ত দিকে যখন পড়ে একটা সমাজের যখন অবক্ষয় হয় তখন সব দিক থেকে হয়। কাজেই আমরা হয়তো সেই অবক্ষয়ের সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, আবারও হয়তো ভালো হবে এই আশাতেই আছি। এই সামাজিক অবক্ষয় থেকে একটা কথা না বললেই নয়, সেটা হলো গিয়ে কিছুদিন আগে অ্যানিমাল সিনেমাটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। তাতে একদল বলেছিল, বহু মানুষজন বলেছিলেন যে একটা সিনেমা কোনো দিন সমাজ বদলাতে পারে না। আবার অনেকে বলেছিল এটা একজন শিল্পীর দায়িত্ব যে সে কি পর্দায় পোট্রে করবে, কারণ তাকে দেখে অনেকে ইনফ্লুয়েন্স হবে। ওই তোমার কথাটার রেশটাতেই আসি যে সামাজিক অবক্ষয়, তাহলে এই দায়িত্বটার মানে কেউ কি আদৌ সেই মানে জাদুদণ্ডটা হাতে নিতে পারে, নাকি মানুষ, বিদ্যা, শিক্ষালয়, মানে পারিবারিক বড় হওয়া, মানে দেখো ওইভাবে তো মানে দায়িত্ব তো শুধু যারা শিল্পী, তারা সৃজনশীল কাজ করছে তাদের ওপর তো দায়িত্ব দিলে হবে না। বা একটা বাচ্চাকে তার সে কিভাবে বড় হবে, সবার আগে তার বাড়ির পরিবেশ, তার স্কুলের পরিবেশ, এই সবটার মধ্যে কথার কথা বলছি, অ্যানিমাল আমিও দেখেছি, আমি তো এতটুকু ইনফ্লুয়েসড হব না। এবার তুমি কোন জিনিসটা দেখে ইনফ্লুয়েসড হবে, কোনটা দেখে হবে না, সেই শিক্ষাটা তো তাকে বাড়িতে দিতে হবে। তার পারিপার্শ্বিক, তার স্কুল, তার বন্ধুবান্ধব, তার মেলামেশা, আত্মীয় স্বজন। একটা বাচ্চা তো জন্মেই ক্রিমিনাল হয় না বা ভালো হয় না, সাধুও হয় না। এবার সে যেভাবে বড় হচ্ছে তার ওপর হয়। একটা সংস্কৃতির, আমি বলবো যে শিল্পের তো একটা দায়িত্ব আছেই। আমরা বছর বছর ধরে দেখে এসেছি, শিল্পের একটা দায়িত্ব নিশ্চয়ই আছে। ভালো জিনিস করলে, ভালো মানে লোকের কাছে পৌঁছলে তার একটা পজিটিভ ভাইব লোকে মানে নিতে পারে। কিন্তু এটাও বুঝতে হবে যে খারাপটা নেব না, ভালোটা নেব। এইটুকু বোঝার মতো যদি আমার ম্যাচুরিটি না থাকে, তখন সেখানেই এই গণ্ডগোলগুলো হয়। একদম এই কথাটাই, যে অনেক শিশুকে দেখা গেছে একদম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে দেখা যায় যে একদম প্রান্তিক একখানা জায়গার মানুষ, সে কতটা অভাবের পরেও একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারে। আবার অনেক কিছু পাওয়া একজন স্টুডেন্টও মানে সেই ফলাফলটা দিতে পারে না। এই যে জায়গাটার, এটার পারিবারিক দায়িত্ব বললে তুমি তো খুব সুন্দর করে বোঝালে, স্কুলেরও কি দায়িত্ব থেকে যায় না? স্কুল, বিদ্যা, নিশ্চয়ই স্কুলের দায়িত্ব আছে। দেখো ছোটোবেলা থেকে এটা আমার মনে হয় যারা না খুব অভাবে বড় হয়, অনেক এই যে যাদের কথা বলে অনেক কিছু পেয়ে গেছে, তাদের কাছে কোনো কিছুর কোনো মূল্য নেই। যারা অনেক কম পেয়েছে, যারা জানে যে খেটে আমাকে ওই জায়গাটা পেতে হবে বা ওইটা অ্যাচিভ করতে হবে, তাদের কাছে হয়তো তারা অনেক সিরিয়াস, তারা সেই মতো নিজেদের তৈরি করে, লেখাপড়া করে, জানে যে আমি একটা প্রান্তিক জায়গায় থাকি, আমাকে একটা ভালো রেজাল্ট করলেই আমি একটা কলকাতার ভালো কলেজে পড়তে পারবো বা আমি জীবনে কিছু করতে পারবো। যারা অনেক কিছু পেয়ে গেছে, যাদের বাবা মা সেগুলো জুগিয়ে গেছেন, তারা এরকম হেলাফেলায় নষ্ট করে নিজেদের। আবার তার ব্যতিক্রমও আছে, সবই আছে, এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। শিল্পীর জীবনে না থাকাটা, ডিসস্যাটিসফ্যাকশনটা কতটা ইম্পর্ট্যান্ট, মানে কতখানি তাকে আরও বেশি ড্রাইভ করে টু ডু বেস্ট? না অবশ্যই একজন শিল্পীর জীবনে সবসময় ডিসস্যাটিসফ্যাকশন থাকবে। আমি আজও যখন ধরো আমার কোনো ছবি রিলিজ করেছে, প্রথম কথা তো আমার নিজেকে দেখতেই মানে কীরকম একটা অসুবিধা হয়, কারণ দেখতে গেলেই আমি খুঁত বার করবো এবং আমার মনে হয় যে এই শটটা তো আমি এইভাবেও দিতে পারতাম। কখনোই আমি স্যাটিসফাইড হই না। কাজেই ওই
ডিসস্যাটিসফ্যাকশনটা একজন শিল্পীর সারা জীবন থাকবে। সে যতই সেই কাজটা করে হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে, কিন্তু তারপরেও তার মনে হতে পারে যে এটা না আমি আরও অনেক বেটার। যেদিনই বুঝে যাবো এই তো আমি যা করেছি বেস্ট করেছি, সেদিনই আমার মনে হয় একজন শিল্পীর মৃত্যু হয়। কিন্তু ফেরারি মনে তো তোমাকে দেখা যাচ্ছে একদম অন্য রকমভাবে, এবং এই চরিত্রটার সঙ্গে যদি বলা হয় তুমি নিজেকে কিভাবে চিনলে, মানে অভিনেত্রী সত্তা থেকে নতুন করে নিজেকে যদি কোনোভাবে চিনে থাকো, কীভাবে চিনলে? না, চরিত্রটার সঙ্গে আমার নিজেকে চেনার কিছুই নেই, কারণ একদমই আমি যা তার সম্পূর্ণ অন্য রকম একটা চরিত্র। এতদিন ধরে এত নেগেটিভ কাজকর্ম করে এসেছি, ভিলেনগিরি করে এসেছি, সেগুলো তো ব্যক্তিগত জীবনে আমি একেবারেই নই। তো কাজেই চিনলাম মানে আমি অভিনেত্রী বিদীপ্তাকে হয়তো একটা অন্য রূপে আমি কিভাবে নিজেকে পোর্ট্রে করতে পারি সেটার একটা শিক্ষা, আর এক ধাপ এগোলাম, এর বেশি কিছু না। থ্যাংক ইউ সো মাচ দিদি এতটা সময় দেওয়ার জন্য। একদম শেষ করব, সেটা হলো মানে আরেকখানা প্রশ্ন হঠাৎ মাথায় হলো, যেহেতু তোমাকে খুব কম পাওয়া যায়, যে ইদানিংকালে আমাদের প্রজন্ম বলো বা আমাদের পরের প্রজন্ম একটি শব্দ খুব ইউজ করে থাকি, সেটা হলো যে ওকে না এইভাবে চেটে দিলাম, মানে মজা করা, অসম্মান করা এবং কাউকে দুঃখ দেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। সেখানে তুমি সবসময়তেই খুব বলিষ্ঠভাবে নিজের কথা বলেছো, তাতে হয়তো কারোর হয়তো কখনো মনে লেগেছে, কেউ হয়তো খুব স্পন্টেনিয়াসলি নিয়েছে, স্পোর্টিংলি নিয়েছে। হাউ উইল ইউ অ্যাড্রেস দিস ইস্যু? না, ভাষা চয়নটা এটা নিজের শিক্ষা রুচির ওপর। ওই যে কথাটা বলে চেটে দেওয়া, এটা আমি কোনোদিন কাউকে বলিও নি। আমি কিন্তু প্রচণ্ড মজা করি, প্রচণ্ড, মানে ফ্লোরে আমার কাজের জায়গায় বা আমার বন্ধু বান্ধবরা জানে ভীষণ মজা করি, লোকের পেছনে লাগি, বদমাইশি, ওই দুষ্টুমি যেটাকে বলে, মানে সেটা করি। কিন্তু কখনো কাউকে আঘাত করে, তাকে ছোট করে, নিচুভাবে কোনো দিন কাউকে কোনো কথা বলিনি। চেটে দেওয়া শব্দটা আমি কোনো দিন আমার ভোকাবুলারিতে নেই। কিন্তু এগুলো দেখো, এগুলো তো মানে ভাষারও তো অনেক মানে অপব্যবহার হয়। এবার সেইগুলো যাদের সঙ্গে মিশছে বা যারা যেরকমভাবে, আমি খারাপ বলছি না, আমাদের জেনারেশনের পর আমার তো দুটো মেয়ের মধ্যে 11 বছরের ডিফারেন্স, দুজনে কিন্তু দুটো জেনারেশন। আমার বড় মেয়েকে যেভাবে বড় হতে দেখেছি, ছোট মেয়ে অনেক বেশি মানে আপরাইট, অনেক বেশি মুখের ওপর কথা বলে দেয়। বড় মেয়ে ধরো যখন ও বড় হয়েছে তখন অনেক শান্ত, চুপ, বাবা মার সামনে এটা বলবো কিনা 5 বার ভেবে বলতো। কিন্তু তার পরের জেনারেশন যেভাবে এগোচ্ছে, তারা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি মুখের ওপর কথা বলে দিতে পারে, নিজেদের যেটা মনে হয় সেটাকে, আমার এটা মনে হচ্ছে হ্যাঁ স্টিক টু দ্য পয়েন্ট থাকতে পারে। সেটা তো জেনারেশন এগোচ্ছে, সেটা তো আমার হাতে নেই। কাজেই যেভাবে এগোচ্ছে সেভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, নিশ্চয়ই তার রুচি, তার শিক্ষা, তার পড়াশোনা, সে কোন ফ্যামিলিতে বিলং করে, এগুলো সবসময় মাথায় যেন থাকে, সেই মতো ব্যবহার। এটা হয়তো তোমার হাতে নেই, কিন্তু তোমার আশীর্বাদ যেন আমাদের সবার সঙ্গে থাকে, সেই হাতটা যেন থাকে, এই আশাই থাকলো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ এতটা সময়ের জন্য, আর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো। তুমি খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন করলে, যেগুলো সচরাচর করে না কেউ। তোমার প্রশ্নর ধরনও খুব ভালো ছিল, সেই জন্যই আমি এত মন খুলে এত কথা বললাম। থ্যাংক ইউ সো মাচ, ইটস আ বিগ কমপ্লিমেন্ট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।